আজকে আমি তোমাদের পরিবেশ রসায়নটা একটু দেখাবো। এইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, কারণ কেমিস্ট্রিতে মাত্র 10টাই চ্যাপ্টার আর তার মধ্যে থেকে 25টা কোশ্চেন আসবে। প্রায় প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, পরিবেশ রসায়ন প্রথমে কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের দুটো উপাদান, দুটো মূল উপাদান, একটি কি নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন হচ্ছে 78.09% আর অক্সিজেন কত 20%, 20.95%। তার মানে এখানে একটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, আর এটাও কিন্তু 7 8, আর দেখো একটা 9 0.9 আছে, তো একটু এটা এইভাবে সুন্দরভাবে মনে রাখা যায়। আর অক্সিজেন হচ্ছে বায়ুমণ্ডলের 5/1 তার মানে কত 20%-এর থেকে একটু বেশি, 20.95%। আচ্ছা, এইখানে একটু দেখা যাক এখানে। আচ্ছা, প্রথমে হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিচিতি আছে। বায়ুমণ্ডলের সংযুক্তি নাইট্রোজেন আছে 78.09%, অক্সিজেন আছে 20.94%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.033%। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাসীয় পদার্থের মোট ভর কত 5 × 10⁻18 কেজি, অথবা এটা মনে রাখা সবচেয়ে ভালো 5 × 10⁻15 টন। কারণটা কি, এখানে একটা 15 এখানে আছে আর একটা 15 এখানে আছে। এই 15টা কি, এই 15টা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15°C, অর্থাৎ মানে 15 এখানেও আছে, এখানেও 15 আছে, সো একটু মনে রাখাটা ইজি। আর যদি মানে বায়ুমণ্ডলে এই যে কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প না থাকতো, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা -30° হয়ে যেত, ঠিক আছে। বায়ুমণ্ডলকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। আমরা মনে রাখবো হচ্ছে টপ, স্টপ, মেসি থামো, আসতেছি। তাহলে কি টপতে হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে, আগে এই পর্যন্ত। থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে কি, থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার, এটা দিয়ে মনে রাখবো। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারে কোনো মানে এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে। কেন? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা এগুলো দেখা যায়, আর এখানেই হচ্ছে কি বিমান চলাচল করে। আচ্ছা, তালবস্য দন্তস্ব এইভাবে মনে রাখবো যে স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয়, শান্তমণ্ডল বলা হয়। কারণ কি, এখানে আবহাওয়া শুষ্ক এবং শান্ত থাকে, ঠিক আছে। আর তাই স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। আচ্ছা, বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কি ল্যাপস রেট। তার মানে তাপমাত্রার পরিবর্তনটা উপরের দিকে, সেটাই হচ্ছে কি ল্যাপস রেট। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ওজন লেয়ার। এটা কি করে, আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে, শোষণ করার মাধ্যমে সেটা কিসে পরিণত হয়, অক্সিজেনে পরিণত হয়। আচ্ছা, আর এই ওজোন স্তর কী করে, পৃথিবীকে ছাতার মতো আচ্ছাদন করে রাখে, আমাদেরকে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের এখানে মেসোস্ফিয়ারের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মেসোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম, ঠিক আছে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা সবচেয়ে কম, শীতলতম অবস্থানে পৌঁছায়। আচ্ছা, আর এখানে হচ্ছে নিচের দিকে আসো, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে কি, এখানে থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে অনেক আয়ন পরমাণু অণুর মিশ্রণ থাকে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এই থার্মোস্ফিয়ার একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত, এর পরেরটাকে বলা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে একটা ইম্পর্টেন্ট জিনিস, হাইড্রোজেন হিলিয়াম মেইনলি থাকে হচ্ছে কি এক্সোস্ফিয়ারে, কিন্তু মোটামুটি ভালোই পরিমাণে থাকে কি ইয়াতে থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। আচ্ছা, এক্সোস্ফিয়ারের উপরের দিকেও আরেকটা মণ্ডল আছে যার নাম হচ্ছে কি চৌম্বকোস্ফিয়ার। আচ্ছা, এখান পর্যন্তই। এখন এই টেবিলটা আমাদের মাথায় রাখতে হবে। এই টেবিলটা একটু দেখো, এখানে কী লেখা আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার। এখানে ডিস্টেন্সগুলো আছে, আমরা কিন্তু নিউমোনিক্সটা দিয়ে আগে এই সিরিয়ালটা মনে রাখবো। ওকে, তারপরে এটা মনে করবো 0, 15, 15-এর সাথে যদি 35 যোগ করি তাহলে এটা হবে কত 50, আর 50-র সাথে যদি আবার 35 যোগ করি তাহলে হয়ে যাবে 85। তাহলে এই ডিস্টেন্সটা এভাবে মনে রাখবো। তারপরে ট্রোপোস্ফিয়ারে
তাপমাত্রাটা হচ্ছে 760 মিলিমিটার। ওকে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি চাপ কি কমতে থাকে। তাপমাত্রা এটা দেখো, এখানে আমরা এটা মনে রাখবো, প্রথমে একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, এভাবে মনে রাখবো। মাইনাস প্লাস হয়ে গেল। এইটা হচ্ছে কিছু 50-এর কাছাকাছি, মনে রাখবো হচ্ছে 55, মনে রাখবো কি 55। আর নিচেরটা হচ্ছে কিছুটা 500-এর কাছাকাছি, সেটা মনে রাখবো 427। ওকে, তারপর হচ্ছে এইখানকার এই জিনিসটা হচ্ছে কিছুটা 0-এর কাছাকাছি, মনে রাখবো হচ্ছে 2, মনে রাখবো 2। আর এই নাম্বারটা হচ্ছে 93, যেটা হচ্ছে 100-এর কাছাকাছি, তাহলে মনে রাখবো কত, 100-এর কাছাকাছি 93। ওকে, তিনটা জিনিস, উপরের এই তিনটা জিনিস, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটাকে মিলে একসাথে বলা হচ্ছে কি হোমোস্ফিয়ার অথবা সমমণ্ডল। ওকে, সমমণ্ডল বলে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের মুখ্য উপাদানের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন আর অক্সিজেন আছে। আচ্ছা, কিন্তু গৌণ উপাদানের মধ্যে কী আছে, বাষ্প আছে, আর্গন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন মনোক্সাইড এবং ওজোন গ্যাস এবং আরও অন্যান্য কিছু। টোটাল আরও হচ্ছে 12টা গ্যাস। পার্সেন্ট মনে রাখা লাগবে নাইট্রোজেনের, অক্সিজেনের, আর্গনের এবং কার্বন ডাইঅক্সাইডের মাস্ট। এবং বি ক্যাটাগরি যদি কেউ জানতে চাও তাহলে হাইড্রোজেনেরটা মানে কী বলো, বাষ্পেরটা মনে রাখতে পারো। থার্মোস্ফিয়ারটা হচ্ছে একাই হেটেরোস্ফিয়ার, এর মধ্যেও মুখ্য এবং গৌণ কিছু জিনিসপত্র আছে। আমরা প্রথমে কি মনে রাখবো, আমরা এটা মনে রাখবো হাই, হ্যালো, ও নো, নো। এখানে এগুলো কেন মনে রাখবো, প্রথম কথা, যখন মুখ্য উপাদান বলতে যাব তখন লাস্টের নোটা আমরা বলবো না, হাই, হ্যালো, ও নো, জাস্ট এটা। তাহলে কি হাই হাইড্রোজেন, হ্যালো হিলিয়াম, ও অক্সিজেন, নো নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস। ওকে, গৌণ, গৌণের ক্ষেত্রে কি হাই, হাই, হ্যালো, ও নো, নো। ওকে, গেল। এখানে লেখা আছে কি যে অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটো হচ্ছে সবচেয়ে নিচের স্তরে থাকে। অক্সিজেন, নাইট্রোজেন সবার নিচের স্তরে, অক্সিজেনটা উপরের স্তরে থাকে, অক্সিজেনটা একটু উপরের স্তরে আছে। তারপর হচ্ছে হিলিয়াম, হিলিয়াম আর হাইড্রোজেন এরা সবচেয়ে উপরের স্তরে থাকে। ঠিক আছে, সবচেয়ে উপরের স্তরে এই যে হিলিয়াম আর হাইড্রোজেন। তাহলে কি আমরা এইটা আবার তাহলে নিউমোনিক্সটা মনে রাখি, হাই, সরি এটা কী যেন ছিল, হাই, হ্যালো, ও নো, নো। তাহলে এই নোটা আবার বাদ দাও, এই মুখ্য উপাদানগুলোর মধ্যে সিরিয়ালটা এরকম। ওকে, আলট্রাভায়োলেট রশ্মি রাসায়নিক বন্ধনকে ভেঙে দেয়, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করে দেয় এবং চোখে ক্যাটারাক্ট তৈরি করে, যার জন্য দেখতে সমস্যা হয়। এখানে একটা নিউমোনিক্স আছে SGPT। এখানে এস দিয়ে আসলে বোঝানো হয়েছে স্টর্ম, এস দিয়ে কী বোঝানো হয়েছে, স্টর্ম। আর জিপিটি কেন, জিপিটি এখানে জিতে মনে রাখবো দুটো জিনিস, জি ফর মনে রাখবো ঘনত্ব, আর জিতে মনে রাখবো হচ্ছে জলীয় বাষ্প। কিসের ঘনত্ব, বায়ুর ঘনত্ব। আর জিতে মনে রাখবো জলীয় বাষ্প অর্থাৎ জলীয় বাষ্পের অবস্থা। টিতে মনে রাখবো হচ্ছে টেম্পারেচার, আর পিতে মনে রাখবো হচ্ছে প্রেশার। এই কয়েকটা জিনিসের উপর ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস নির্ভর করে। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা আর একটা হচ্ছে নিম্নচাপ। আমরা এটা মনে রাখবো, ঘূর্ণিঝড় কম বেশি ঘূর্ণিঝড় হয়, কম বেশি ঘূর্ণিঝড় হয়। তো ঘূর্ণিঝড় যদি হয় তাহলে কম দিয়ে কি নিম্নচাপ, আর বেশিতে কি উচ্চ তাপমাত্রা। আর তাপমাত্রা কত লাগবে, মাস্ট 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ফারেনহাইট। সাইক্লোনের গতিবেগ, সাইক্লোন দিয়ে মনে রাখবো সাইড 63, তার সাইক্লোনের গতিবেগ কত, 63 কিলোমিটার পার আওয়ার। গ্যাসের অবস্থা, এখন গ্যাসের অবস্থার ভিত্তিতে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আকৃতি, আকার, আয়তন। কেন এর আকার আকৃতি বলা যায় প্রায় নাই। গ্যাসের ঘনত্ব, যদি উত্তপ্ত করো তাহলে ঘনত্ব কমে যাবে, আর যদি চাপ দাও তাহলে ঘনত্ব হচ্ছে কি বৃদ্ধি পাবে। চাপে হচ্ছে গ্যাসের কি সংকোচন হয়,
অনেকগুলো গ্যাস যদি চারদিকে চাপ দাও এগুলো ভিতরের দিকে চলে আসবে, তাহলে কি অবশ্যই কি সংকোচন হবে, আয়তনটা সংকোচন হয়ে যাবে। তাপে আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ অনেকগুলো গ্যাস আছে, যদি তাপ দাও, হিট দাও, হিট, তাহলে এগুলো হচ্ছে দূর থেকে সরে যাবে, এগুলো হচ্ছে সরে যাবে, তাহলে কি আয়তনটা কি বৃদ্ধি পেয়ে যাবে। সমসত্ব মিশ্রণ, অর্থাৎ একাধিক গ্যাসগুলো একসাথে মিশে একটা বিক্রিয়াবিহীন একটা অবস্থা তৈরি করে, একবারে অনুপাত অনুসারে মানে ওদের অনুপাত অনুসারে মিশে যায় এবং সম্পূর্ণ মিশ্রিত হয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, এই 5টা বি টাইপ ক্যাটাগরি কোশ্চেন মোটামুটি। গ্যাসের সূত্রসমূহ, গ্যাসের ক্ষেত্রে 4টা রাশি আছে, একটা এন, ভি, পি, টি। আমরা কি এই সূত্র পড়ছি পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে কিন্তু আরটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এটা বাদ দিই, তাহলে বাকি থাকে কি, তাহলে বাকি থাকে হচ্ছে এই পি, তারপরে বাকি থাকে হচ্ছে কি ভি, তারপর বাকি থাকে এন, তারপর হচ্ছে টি, অর্থাৎ চাপ, তারপর আয়তন, তারপর হচ্ছে মোল নাম্বার, আর হচ্ছে কি তাপমাত্রা, শেষ। এখন এইগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হচ্ছে মূল 3টা সম্পর্ক। কটা সম্পর্ক? 3টা সম্পর্ক। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। আমরা একটু এখানে আয়তনটা একটু দেখি। আয়তনের ক্ষেত্রে কি, আয়তনের একক হচ্ছে কি কিউবিক মিটার, রাইট, সরি কিউবিক মিটার। এটা কি কিন্তু ডেসি ঘন মানে ডেসি মানে ঘন কিউবিক ডেসিমিটারও কনভার্ট করা যায়, অথবা কিউবিক সেন্টিমিটারও কনভার্ট করা যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে অনেকগুলো লেখা লিখছে 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু 10 কিউব ডেসি, মানে বুঝতে অনেক কিছু লেখা আছে। চলো আগে এগুলো একটু হালকা করে ভেঙে নিই। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, ধরো যে 1 কিউবিক মিটার, ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে কি কিউবিক ডেসিমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা একটা কথা শোনো, ডেসি মানে কি, ডেসি মানে হচ্ছে 10⁻⁻1, 10⁻⁻1-এর উপরে যদি আমরা পাওয়ার 3 ইউজ করি তাহলে কী হয়ে যাবে 10⁻³ এখন এই জিনিসটা তো আমি তো এই কিউবিক মিটারকে তো আমি এটা বানিয়ে ফেলতেছি, রাইট। তাহলে এইখানে কিছু এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যেটা এই 10⁻³ যেটা বুঝছো তো এইটার কারণে তৈরি হচ্ছে, এটাকে যেন নিউট্রালাইজ করে দেয়। তাহলে 10⁻³ যদি গুণ দেই তাহলে কিন্তু এটা নিউট্রালাইজ হয়ে যায়। তার মানে সোজা কথা, যদি 1 কিউবিক মিটার হয়, 1 কিউবিক মিটার, তাহলে এই কিউবিক মিটারটা লিখে দিলাম। এর সামনে যদি আমি ডি নিয়ে আসি, অর্থাৎ 10⁻³ অলরেডি আমি নিয়ে আসলাম, তাহলে অবশ্যই 10⁻³ নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সমান হয়ে গেল। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন 1 কিউবিক মিটার ইকুয়াল টু কি, এখানে লিটারের কথা নিয়ে আসছে। একটা জিনিস আমাদেরকে জানতে হবে, 1 কিউবিক ডেসিমিটার ইজ ইকুয়াল টু অলওয়েজ 1 লিটার। তাহলে যেহেতু 1 কিউবিক ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার, ঠিক আছে, এটা কীভাবে, এটা হচ্ছে তোমার কি কিউবিক ডেসিমিটার, রাইট। তাহলে কিউবিক ডেসিমিটার, তাহলে এখানে 10⁻³ বসে দাও, আর উপর 10⁻³ বসে দাও, ঠিক আছে। তাহলে কি এটা ইকুয়াল টু এটা মানে তো লিটার, তো দুই পাশে 10⁻³ আলটিমেটলি জিনিসটা কিন্তু সেম হয়ে গেল। আমরা ভাইয়া এত কিছু যদি মানে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একসময় মানে মিটার একক থেকে লিটারে কনভার্ট করতে হবে, আবার এটা থেকে অবশ্যই অনেক ক্ষেত্রে মানে পানির ক্ষেত্রে গ্রামেও কনভার্ট করতে হতে পারে। এই জন্য শুধু আমরা একটা শর্টকাট জিনিস মনে রাখবো, 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1 সিসি বা কিউবিক সেন্টিমিটার, অথবা 1 বলে যাচ্ছি 1 কিউবিক সেন্টিমিটার, আর একটা কি 1 গ্রাম, আর একটা বাদ যাচ্ছে, মাথায় আসতেছে না, একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে কি ভুলে যাচ্ছি আমি, দেখতে হবে একটু, হ্যাঁ লিটার, মানে আয়তনের মধ্যে একটা জিনিস আছে, মানে লিটার দিয়েও আয়তন আছে। তাহলে 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1 কিউবিক সেন্টিমিটার, এটা হচ্ছে পানির জন্য, আর হচ্ছে 1 ml, ইয়েস, এই কথাটা মাথায় রাখবা। তাহলে 1 গ্রামের জন্য সবসময় এক মানে কত 110 1 সিসি 1 ml। ভাই এগুলো কেন মনে রাখবো, মনে করো যে তোমাকে বলা হলো 1 কেজি, তার মানে 1 কেজি মানে কি কত 10⁻³ গ্রাম, তাহলে 10⁻³
10⁻³ এর সাথে যদি তুমি কিউবিক সেন্টিমিটার নিয়ে আসো, ঠিক আছে, তাহলেই তুমি কিন্তু এটা জিনিস বুঝতে পারবে। আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। আর হচ্ছে এই পাশে কী লিখবা, এই পাশে লিখবা হচ্ছে তোমার 10⁻³ ml। আচ্ছা, এম এর ভ্যালু কত? 10⁻³ আর এখানে কত আছে? 10⁻³ তার মানে দুটো কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে আলটিমেটলি কী হয়ে যায়? 1 লিটার। তার মানে 1 কেজি ইজ ইকুয়াল টু 1 লিটার। এটা বোঝা গেল। এখন কিউবিক সেন্টিমিটারটাকে নিয়ে আমরা একটু দেখি। কিউবিক সেন্টিমিটার না, কিউবিক সেন্টিমিটার সেন্টির ভ্যালু কত? 10⁻² এবং ওটার উপরে যদি 3 পাওয়ার আসে তাহলে কী হয়ে যায়? 10⁻6। ওকে, তাহলে কিউবিক মিটার হয়ে গেল। কারণ 10⁻6 লেখা তো হয়ে গেল, আর এই বিষয়ে 10⁻³ আছে। তাহলে এই দুটো রিয়াকশন করে কী হবে? 10⁻³ তার মানে হচ্ছে কি, সরি 10 কত হবে? 10⁻³ হ্যাঁ 10⁻³ আচ্ছা এখন হ্যাঁ 10⁻³ আসলো, রাইট? 10⁻³ হোল কিউব। এই 10⁻³ কে আমরা কিসে কনভার্ট করতে পারি? DMQ। তার মানে বোঝা যাচ্ছে যে 1 কেজি ইজ ইকুয়াল টু 1 কিউবিক ডেসিমিটার এবং হচ্ছে 1 লিটার। এই জিনিসটাও মনে রাখতে পারো। জাস্ট কনভার্সনটা যেন ইজি থাকে এই জন্য এই জিনিসগুলো দেখাই দিলাম। আচ্ছা, এখন নিচের দিকে আসো। এখানে একটা লাইন লেখা আছে 1 ATM ইকুয়াল টু এতগুলো অনেকগুলো নাম্বার লেখা আছে, ঠিক আছে? মনে রাখবা ATM যে কথা, BARR 12 কিন্তু সেই কথা, TORR যেই কথা, MM মিলিমিটারও হচ্ছে সেই কথা। এগুলো হচ্ছে সবগুলো প্রেশারের ক্ষেত্রে। কিলো প্যাসকেলও যেই কথা, এটা হচ্ছে 10⁻³ প্যাসকেল, এটা মানে হচ্ছে কি সেই কথা। আমি কি বুঝতে পারছি? তাহলে 1 ATM ইজ ইকুয়াল টু 1 বার, 1 TOR ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার অফ মার্কারি। তারপর হচ্ছে 1 কিলো প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10⁻³ প্যাসকেল। বেশ, দেখো এখানকার তোমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। টেম্পারেচার, একটা জিনিস মনে রাখো, টেম্পারেচারের ইউনিট হচ্ছে কি ক্যালভিন। এখন আমরা একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে ভুল হলো, C/5 ইজ ইকুয়াল টু F-32/9 ইজ ইকুয়াল টু K-273/5। এখন ভাইয়া তাহলে এখন কাহিনী কি? এই সূত্রটা যদি মনে থাকে তাহলে ইজিলি তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে কেলভিন কি মানে তুমি করতে পারবা, কনভার্ট করতে পারবা। এখন তাহলে কেলভিনের তাপমাত্রা ইজ ইকুয়াল টু সেলসিয়াস তাপমাত্রা ইন্টু 273 প্লাস 273। এটা কারণ ভাইয়া দেখো C/5 ছিল ইজ ইকুয়াল টু K-273/5। তো এই 5 আর এই 5 যে দুটো আছে এই দুটো তাহলে কি উইথড্র হয়ে যাচ্ছে। ওকে, এখন কে পাইতে হচ্ছে, তাহলে কি এই পেশার মাইনাসটা এই পেশার গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাক 273। তাহলে আলটিমেটলি কী দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে K ইজ ইকুয়াল টু C+273। তাহলে কেলভিন তাপমাত্রা ইজ ইকুয়াল টু সেলসিয়াস তাপমাত্রা প্লাস 273। মনে রাখতে হবে STP এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। SATB এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন STPতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। কীভাবে? সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিন পেয়ে যাব। ওকে, এখানে হচ্ছে টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট? টেম্পারেচার নাহলে হয়ে গেল, প্রেশার কি? প্রেশার হচ্ছে 1 ATM। 1 ATM ইকুয়াল টু কত? 1 বার। অ্যান্ড এই 1 বার বা 1 ATM ইজ ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল। এখন একটা পয়েন্ট আছে ভাই, এই নাম্বারটা মনে রাখতে সমস্যা হয়। যদি এই নাম্বারটা মনে রাখতে সমস্যা হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 1 2 3 4 5 5 6 7 8 9 আর হচ্ছে নিচে হচ্ছে 0। তাহলে দেখো 101.325 মানে একটা পুরো প্যাটার্নের মতো চলে আসলো, 101.325। তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবা। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, STPতে যে কোনো বাস্তব গ্যাসের মোলার আয়তন সবসময় ফিক্সড। কথা বোঝো, টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি ফিক্সড হয়
তাহলে ওই 1 মোলার গ্যাসের কিন্তু ভলিউমও ফিক্সড হবে। আমরা এই পরবর্তীতে একটা জিনিস আলোচনা করা হবে, আগে একটু আলোচনা করে ফেলি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তুমি এই রিয়াকশন কনস্ট্যান্ট কিন্তু সবসময় একটা ধ্রুবক, এটা বাদ। আচ্ছা, এরপরে কিন্তু তুমি যখন 1 মোল গ্যাসের একটা আয়তন বের করতে চাবা, তখন কিন্তু তুমি 1 মোলটা কিন্তু ফিক্সড, ভালো কথা। এখন এসটিপিতে কিন্তু তোমার টেম্পারেচারও ফিক্সড, তোমার কিন্তু ভলিউমও ফিক্সড। আলটিমেটলি ভিটা যে থাকে এর ভলিউমটাও কিন্তু ফিক্সড হয়ে যায়। সো এটার ভলিউমটা কত? 22.4 লিটার পার মোল। 22.4 লিটার পার মোল কখন? এসটিপিতে। আচ্ছা, এসএটিপি এর ক্ষেত্রে এটার ফুল ফর্ম তো আমরা পড়ছি। ওকে, এটার টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস অথবা কক্ষ তাপমাত্রা, যেটা ইংলিশে বলে রুম টেম্পারেচার। আর এটার সাথে আমরা যদি 273 যোগ করি তা আমরা পেয়ে যাই 298 কেলভিন। ওকে, এটাতে চাপ কত নেওয়া হয়? 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেলকে কী বলা হয়? 100 × 10⁻³ প্যাসকেল, ওভাবেও কিন্তু বলা যায়। আচ্ছা, এখন এসআরটিপিতে তাহলে কি চাপ নির্দিষ্ট, তাপমাত্রাও নির্দিষ্ট, আর এন তো অবশ্যই নির্দিষ্ট, আর আর তো অবশ্যই নির্দিষ্ট। তাহলে এর ক্ষেত্রে ভলিউমটা নির্দিষ্ট হবে, একটু তখন বেড়ে যাবে। তাহলে কত? এটা হচ্ছে 24.789। তাহলে এখানে আমরা কীভাবে মনে রাখবো? এই এসএটিপিতে ভলিউম হচ্ছে 24, তো এমনি মনে থাকবে, জাস্ট মনে রাখবো পরে 789। ওকে, কত মোল? লিটার পার মোল। আচ্ছা, এখন বয়েলের হচ্ছে কি সূত্র, বিজ্ঞানীর নাম কি? বয়েল। কী দিয়েছে? গ্যাসের আয়তন এবং হচ্ছে চাপের মধ্যে সম্পর্ক তৈরি করছে। আমরা প্রথমে বয়েল থেকে একটা শব্দ মাথায় রাখবো, বয়েলিং পয়েন্ট। আমরা প্রথমে একটা কী মাথায় রাখবো? বয়েলিং পয়েন্ট। আর যাই হোক, বয়েলিং পয়েন্ট একটা টেম্পারেচার, বয়েলিং পয়েন্ট কি একটা টেম্পারেচার। তাহলে বয়েলের সূত্রতে আর যাই হোক, অন্য কোনো কিছু নির্দিষ্ট থাক বা না থাক, ওটা আমাদের দেখার বিষয় না। একটা জিনিস নির্দিষ্ট, সেটা হচ্ছে কি? টেম্পারেচার। বয়েলিং টেম্পারেচার বা বয়েলিং পয়েন্ট যাই বলো, এটা কিন্তু টেম্পারেচার নির্দিষ্ট। যদি টেম্পারেচার নির্দিষ্ট হয়, তাহলে যে সূত্রটা ছিল পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ যাই বলো, এখানে তার মানে টেম্পারেচারটা নির্দিষ্ট, তাহলে বাদ। আরও কিন্তু নির্দিষ্ট, বাদ। তাহলে এন যে কোনো 1 মোলের জন্য কিন্তু এটাও নির্দিষ্ট, আউট। তাহলে বাকি থাকলো পিভি। তার মানে যে কোনো গ্যাসের জন্য পিভিটা সবসময় একটা কনস্ট্যান্ট। তার মানে আগে যদি এটা পিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ভিটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পি যদি বেড়ে যায়, তাহলে ভিতে দিলে কমে যাবে। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা দিয়েছে কি? রবার্ট বয়েলি। ওকে, আচ্ছা, এটার যে সমষ্ণ শব্দের মানে কি? সম মানে হচ্ছে সমান, উষ্ণ মানে কি? তাপ, মানে উষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা, সমান তাপমাত্রার কনসেপ্টটা কি দিয়েছে? বয়েলি। এবং ওর সূত্রটা কি? পিভি ইকুয়ালস টু P1V1 ইজ ইকুয়াল টু P2V2। অর্থাৎ যদি পিও যদি চেঞ্জ হয়, ভিও যদি চেঞ্জ হয়, তাহলে এরপরে কি একটা নতুন P2V2 চলে আসবে, এবং এই দুটোর মান কিন্তু অবশ্যই সমান, এটা বুঝাইছে। আচ্ছা, সমষ্ণ শব্দের অর্থ কি? আইসোথর্ন। এই আইসো মানেও কি সমান, থার্ম মানে হচ্ছে উষ্ণ, তাহলে কি সমষ্ণ আইসোথর্ন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এদিকটা বুঝিয়েছে পি, এদিকটা বলে যাচ্ছে ভি। একটা কথা লক্ষ্য করো, আমরা ছোটোবেলায় তো পড়েছিলাম যে মনে করো যে 5 না, আচ্ছা এটা বাদ দিই, মনে করো যে 24 যদি আমরা করতে চাই, তাহলে কি 12 × 24। এখন 12 × যদি 24 হয়, ঠিক আছে। এখন আমি কোনো কারণে এই 12কে আমি কমাই দিব, 12কে যদি আমি কমাই, এবং আমি 24 কিন্তু ঠিক রাখতে চাচ্ছি, 12কে যদি আমি কমাই, তাহলে কি হবে? তাহলে অন্যদিকে এই যে 2 আছে, একেও কিছুটা পরিবর্তন করতে হবে যাতে আমার 24 ঠিক থাকে। যেহেতু 12 কমে গেছে, তাহলে অবশ্যই এটাকে যদি না বাড়াই, তাহলে কি এটা ঠিক থাকবে না। তার মানে কি, সবসময় মনে রাখতে হবে, যখন দুইটা রাশি একে অপরের সাথে গুণ হিসেবে আসে, এবং সম্পূর্ণ এই জিনিসটা যখন একটা কি কনস্ট্যান্ট বোঝায়, মানে তাহলে একটা রাশি যদি কমে যায়, অন্য রাশিটা অবশ্যই বেড়ে যাবে। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখতে পারি।
তাহলে তোমাদের এটাতে কী সুবিধা হবে? এটাতে এই সুবিধা হবে যে তোমরা যখন পরীক্ষায় বিভিন্ন প্রবলেম সলভ করবা, ওই প্রবলেম সলভ করার সময় তোমাদের মাথায় প্রসেসিংটা বেশি ফাস্ট হবে, তাহলে তোমাদের অ্যান্সার করতে খুব সুবিধা হবে। তাহলে পিভি তাহলে কনস্ট্যান্ট, রাইট? তার মানে এটা বোঝা যাচ্ছে পি যদি বাড়ে যায় ভি কমে যাবে। এদিকে পি বেড়ে যাচ্ছে, আর দেখো উপর থেকে কিন্তু ভি এদিক থেকে কমে যাচ্ছে। আবার দেখো অন্যদিকে যদি আমি এদিক থেকেও ধরি, এই দেখো এদিকে হচ্ছে পি কমে যাচ্ছে, পি যদি কমে যায় তাহলে অবশ্যই ভি বেড়ে যাবে। এই দেখো ভি হচ্ছে বেড়ে যাচ্ছে, দেখছো? এই যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, এটাকে বলে হচ্ছে আইসোথর্ম। বুঝতে পারছি? নাইস। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? পিভি ইকুয়ালস টু ধ্রুবক। আচ্ছা, তাহলে পি ইজ ইকুয়াল টু কী হবে? ধ্রুবক ভাগ ভি। তার মানে কি বোঝাচ্ছে? বা 1/ভিও কিন্তু আমরা ধরে নিতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি 1/ভি ইন্টু ধ্রুবক। তার মানে এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝা যাচ্ছে কি পি 1/ভি এর সাথে কি সমানুপাতিক, তাই না? এই জিনিসটা এখানে কী বুঝেছে? এই জিনিসটা বুঝেছে সরি 1/পি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটাও বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু 1/পি। ব্যস্তানুপাতিক তো সেম, উপরের দিকে ভি ধরছে, উপরের দিকে তাহলে কি ভি বাড়তেছে, তাহলে এদিকে কি এদিকে ধরছে কি 1/পি, তাহলে এদিকে তার মানে কি এদিকে যদি তোমার ভি 1/পি বাড়ে তাহলে উপরের দিকেও কি ভি বাড়তেছে। এই যে আমি কি বুঝতে পারছি? দুইটা মিলেই কিন্তু একটা সেম প্রোডাক্ট আছে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আছে, গ্যাসের বেলায় বয়লের সূত্র কিন্তু একটা সময় এটা কিন্তু মানে প্রযোজ্য, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং কম চাপে। এটা কিছুটা ওই যে ঘূর্ণিঝড়ের যে কনসেপ্ট ছিল ওটার সাথে মিলে যায়। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় কী হয়, একটু মনে করতে দাও, ইয়েস উচ্চ তাপমাত্রা মানে হচ্ছে ওইখানে, যাই হোক এখানে না লিখি ইনফরমেশনগুলো, উচ্চ তাপমাত্রা লাগে নিম্নচাপ লাগে, তো এটার সাথে কিন্তু এটা মিলে যায়, একটু মনে রাখতে পারো ওইভাবে। তো কী বলছে, বয়লের সূত্র ওইরকম কেসে এটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। আমরা বয়লের সূত্র অবশ্যই ওই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে এই সূত্র হয় না। তার মানে কোনটার ক্ষেত্রে আমরা মনে রাখবো, ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বয়লের সূত্র কিন্তু পালন হচ্ছে। জাস্ট এই যে একটু রিলেট করলাম, তাহলে তোমাদের পড়াটা মনে থাকবে। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হালকা একটু দেখতে পারো, এখানে অনেক কিছু লেখা আছে, ভালো কথা। আর যাই হোক, মেন কথা হচ্ছে একটা জিনিসের আয়তন কত আছে, 410 ml। ওকে, ভালো কথা। দহনের পূর্বে চাপ দিয়ে এত একটা প্রেশার থেকে অন্য এত প্রেশার বানানো হলো, তার মানে একটা প্রেশার চেঞ্জ আসছে। মিশ্রণটির আয়তন মিলিমিটারে কত হবে? প্রথম কথা হচ্ছে আগের P1 ছিল এত, P2 হয়ে গেল এত, V1 আগে এতটুকু ছিল, তাহলে V2 কত হবে? সিম্পল, V1 ইজ ইকুয়াল টু P2 V2। আমাদের কী চাইছে? আমাদের চাইছে হচ্ছে কি V2 কত হবে? V2 ইজ ইকুয়াল টু কি P1 V1 বাই P2। আমাদের কাছে এগুলো সব আছে, ভ্যালু ইনপুট, অ্যান্সার চলে আসলো। একটা জিনিস লক্ষ্য করো, পি মানে হচ্ছে প্রেশার, ঠিক আছে, আর এখানে রো মানে হচ্ছে কি ঘনত্ব। রো মানে কি ঘনত্ব বা বায়ুর ঘনত্ব। একটা জিনিস মনে রাখবা, এই পিটা দেখতে কিন্তু রো এর মতো দেখতে কিছুটা, তাহলে এই দুটো যেমন দেখতে সমান, এরা দুজনের হচ্ছে সমানুপাতিক। যেন এই আইডিয়াটা দিয়ে অনেক ইজি হয়ে যায়। কাহিনিটা কি, এই বাক্যটা একবার পড়ে দেখো, কী লিখছে, স্থির তাপমাত্রায় মানে যাই হোক, মেন কথা হচ্ছে ঘনত্ব চাপের সমানুপাতিক, এই কথাটাই লিখছে। তাপমাত্রা যদি স্থির রাখো, যদি গ্যাসের চাপ যদি বাড়াও, তাপমাত্রা তুমি স্থির রাখছো, ওকে, যদি তুমি চাপটা বাড়াও তাহলে কিন্তু ঘনত্বও কিন্তু বেড়ে যাবে। কারণ কি, এই দুটো হচ্ছে ভাই, চাপ এবং ঘনত্ব হচ্ছে কি ভাই, ঠিক আছে। আর সূত্রের মধ্যে হচ্ছে কি আপাতত এখন না, সামনের দিকে আগাই। এতটুকু মাথায় রাখবা, যখন হচ্ছে ভি এর সাপেক্ষে তুমি চিন্তা করবা, যখন চিন্তা করবা তখন
বিষয়টা একটু অন্য হবে। এর থেকে আমি সামনে তোমাদের দেখাই দিই যে জিনিসটা কী। আমি একটা জিনিস বলতে চাচ্ছি সেটা এখানে অতটা হবে না। রো টি, পি বাই রো টি ইজ ইকুয়াল টু পি বাই রো টি। এ দেখো, যদি ভলিউমটা সেম থাকে, আগের ভলিউম আর পরের ভলিউম যদি সেম থাকে, তাহলে এই সূত্রটা কারেক্ট। কেন সূত্রটা কারেক্ট কিছুক্ষণ পরে বলছি। আগে একটা কথা মনে রাখো, তাহলে যে P1 P2 রো 1, এই যে 1 1 1 2 2 2, এই সূত্রটা কারেক্ট। ভাইয়া এই যে সূত্রটা লিখলেন, আগে লিখে ফেললেন কেন? লিখে ফেলছি ভুল করে, সমস্যা নেই। কীভাবে সূত্রটা আস্তে আস্তে একটু দেখি। PV ইজ ইকুয়াল টু NRT। এখানে N মানে কি? নাম্বার অফ মোল। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওর ঘনত্ব। একটা জিনিস আমাদের বুঝতে হবে, ভলিউম। আমার বুঝতে হবে কি ভলিউম, তাই নাকি? ভলিউম মানে কি? ভলিউম হচ্ছে, মনে করতে দাও, একটু মনে করতে দাও, PV ইজ ইকুয়াল টু NRT। একটা ভলিউমকে যদি ওর ঘনত্ব মানে কি, অবশ্যই ওর ভরকে যদি আমরা ভি দ্বারা ভাগ করি তাহলেই তো হয়ে গেল। ইয়েস, নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু কি W/M শুনছি আমরা, ঠিক আছে? তো N/V ইজ ইকুয়াল টু কি রো না, রাইট? যদি এগুলো মাথায় না ঢুকে সোজা কথা মনে রাখো যে নাম্বার অফ মোলকে যদি আমরা ভি দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু ডেন্সিটি পেয়ে যাব। তার মানে হচ্ছে ভাইয়া পি ইজ ইকুয়াল টু, মানে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি লিখলাম, ভিটাকে ওই পাশে নিয়ে গেলাম, ভি নিয়ে এসলাম, তাহলে কি এই আরটা তো কনস্ট্যান্ট, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু কি রো টি, বা আরেকটু ভালোভাবে লিখলে কি পি বাই রো টি ইজ একটা কি ধ্রুবক, এটা একটা ধ্রুবক। আমার মনে হচ্ছে আইডিয়াতে বুঝতে পারছো। ওকে, এটা তোমাদের ম্যাথ করতে অনেক হেল্প করবে। চার্লসের ক্ষেত্রে দেখো, বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম চার্লস। তাহলে চার্লস তো একটা শব্দ মনে রাখা যাবে চাপ। তার মানে এখানে PVT, তাই না? তিনটা জিনিস এখানে, ভি অথবা টি অথবা আয়তন অথবা তাপমাত্রা, এই দুটা ধ্রুবক থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু অবশ্যই 100% শিওর যে চাপ অবশ্যই কিন্তু চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকবে। অর্থাৎ PV ইজ ইকুয়াল টু NRT লিখলাম। এখন এটাতে তোমার চাপ হচ্ছে ধ্রুবক, তাহলে এটা বাদ, এর তো আগে থেকে ধ্রুবক বাদ, আর তো আগে থেকে ধ্রুবক বাদ, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভি তোমার টি এর সাথে কি সমানুপাতিক, বুঝতে পারছি? তার মানে এটা মানে হচ্ছে ভি বাই, এই দেখো, ভি বাই ভি টি বাই টি, এখানে 1 1, এখানে 2 2, তার মানে কি একদম মানে হচ্ছে V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। তুমি এমনিও লিখতে পারো, বিভিন্নভাবে লেখা যায়, মানে লিখতে ভুল করেছিলাম, V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। আমি বুঝতে পারছি এটা। ওকে, একটা আইডিয়া তোমাদের দিয়ে দেওয়া যেতে পারে যে অনেক সময় থাকে না, সামথিং ওয়ান ইজ ইকুয়াল টু সামথিং টু বাই সামথিং টু। এইগুলো দেখে আমরা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, এই মানে দুটো এই টার্মগুলো কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এগুলো কীভাবে বুঝবো? দেখো ভাইয়া, নাম্বারগুলোকে একসাথে জয়েন করবো আগে। এই যেমন 1 1 জয়েন করে দাও, 2 2 জয়েন করে দাও। দেখো এই দুটো কিন্তু সমান মানে সমান্তরালে গেছে, তার মানে এই দুটো হচ্ছে অবশ্যই সমানুপাতিক। কিন্তু যখন এরকম হয় যে সামথিং ওয়ান সামথিং টু ইজ ইকুয়াল টু সামথিং ওয়ান, আচ্ছা সামথিং টু বাই সামথিং ওয়ান, এরকম কিছু হলো, এটা কিন্তু 2, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ভাই সমানুপাতিক না ব্যস্তানুপাতিক কেমন বুঝবো? 2 এর সাথে 2 যোগ করে দাও, 1 এর সাথে 1 করে দাও, দেখো ক্রস হয়ে গেছে, তার মানে ব্যস্তানুপাতিক। এই কনসেপ্টগুলো যদি তোমার থাকে তাহলে ম্যাথ করতে দেখবা অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? আবার মনে রাখবা যে সামথিং ইন্টু সামথিং যখন থাকতেছে ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এইটা মনে রাখবা যে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা ইকুয়াল টু এটা ব্যস্তানুপাতিক। তোমার মাথায় যখন এই দুটো জিনিস ব্যস্তানুপাতিক খেলে গেল, তখন তুমি মনে করে গাধা গুণ গরু,
ইজ ইকুয়াল টু ধ্রুবক। যখন তোমার মাথায় দেখলো এটা, তাহলে গাধা আর গরু কি গুণ অবস্থায় আছে, তাহলে তোমার মাথায় কিন্তু ঢুকে গেল যে এরা দুটো হচ্ছে অবশ্যই ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক এতটুকু শিওর, তাহলে আর যাই হোক আমি কি লিখতে পারি, এখানে মনে করো যে গাধা লিখলাম, আবার একটা গাধা লেখো, আবার ওই পেশে লেখো গরু, আবার এই পেশে লেখো গরু। ঠিক আছে, তাহলে কি এখন যদি তাহলে ব্যস্তানুপাতিক, তার মানে ক্রস হতে হবে, তার মানে এটা 1 এটা 1, এটা 2 এটা 2, এই যে ক্রস, তার মানে এইটা সূত্র কারেক্ট। মানে তোমার মাথায় প্রসেসিংটা একটু স্লো হবে, ফাস্ট হবে, আর কাজগুলা ফাস্ট হবে, মানে অনেক বুঝতে সুবিধা হবে, এটা পরবর্তীতে দেখবা। আচ্ছা, এরপরে কত কত নম্বর, এবার চার্লসের সূত্র হয়ে গেল। ওকে, তাত্ত্বিকভাবে -273কে এর ওই তাপমাত্রায় আয়তনকে একটু শূন্য ধরা হয়, এই শূন্য বোঝায়, এটা কেন এই তাপমাত্রাতে কেন তোমার আয়তন শূন্য হয়ে যায়, মানে তাত্ত্বিকভাবে কেন, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, এখন দেখো ভি, এখানে কি পি তো কনস্ট্যান্ট, ভালো কথা, তারপর আর এনও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। যদি টি এর মান ভুল করে কি -273 হয়ে যায় তাহলে ভি এর মানটা কীভাবে ইয়ে হয়, তাই না? -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কি -273 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 ক্যালভিন, তার মানে এই জিনিসটা আলটিমেটলি ক্যালভিন, মানে 0 কে আমি এটা মনে রাখি ওকে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসকে আমি কী বলি, আমি বলি হচ্ছে ওকে বা 0 ক্যালভিন। কথা হচ্ছে কত ক্যালভিন, 0 ক্যালভিন। এই 0 ক্যালভিন যখন ওই টেম্পারেচারের ভ্যালুতে ইনপুট হয়, তখন কী হয়ে যায়, তখন পিভি, 1 সেকেন্ড, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা গেল, এটা গেল, এটাও গেল, এইটা যখন 0 হয়ে যায় আলটিমেটলি ভলিউমটাও কিন্তু 0। সো এইটা যেন মনে থাকে যে তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে আয়তন শূন্য হয়ে যায়। V0 বাই 273কে আমরা কি বলি, গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক। ওকে, চার্লসের সূত্র হয়ে আচ্ছা ওকে, এখন হচ্ছে গেলুসাকের সূত্র। এত মানে এখানে তোমার অত ডিপে যাব না, জাস্ট এতটুকু মাথায় রাখো। গেলুসাকের সূত্রের আরেক নাম হচ্ছে কি অ্যামান্টনের সূত্র। ঠিক আছে, আচ্ছা সূত্রটা কেমন, তোমার সূত্রটা হচ্ছে এইখানে, গেলুসাকের সূত্র হচ্ছে এইখানে। গেলুসাকের সূত্রে কি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট গেলুসাকের ক্ষেত্রে কি। আচ্ছা দেখো, বয়েলের সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট ছিল, তাহলে গেলুসাকের সূত্রে কি ভলিউম কনস্ট্যান্ট থাকবে। যদি ভাই ভলিউম কনস্ট্যান্ট থাকে, পিভি ইকুয়ালস টু এনআরটি, ভলিউম কনস্ট্যান্ট তাহলে বাদ এন বাদ আর বাদ পি আর টি কিন্তু সমানুপাতিক, তাহলে আমি না দেখেও লিখতে পারি পি বাই পি, টি বাই টি সমানুপাতিক, যেহেতু 1/1 2/2 কারেক্ট। অথবা তুমি যে এইটাও লিখতে 1 1 2 2 তাও কারেক্ট, কারণ কি 1 1 যোগ করলে দেখো এদিকে সমান্তরাল, 2 যোগ করলে দেখো সমান্তরাল, তাহলে পুরো একটা সমান্তরাল, তার মানে কি সমানুপাতিক হচ্ছে। বুঝতে পারছে, ম্যাথ করতে অনেক ফাস্ট হবে, ইজি হবে। অ্যাভোগাড্রোর সূত্র কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে একটু ভাবো, পি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, মানে কোনো একটা এসটিপিতে যদি ভি চেঞ্জ, মানে যদি তুমি এন চেঞ্জ করো তাহলে তোমার ভিও চেঞ্জ হবে, অর্থাৎ এই ভিটা আর এনটা এরা দুজন হচ্ছে কি সমানুপাতিক। ঠিক আছে, যেহেতু সমানুপাতিক, ভি ইজ প্রপোর্শনাল টু এন, তার মানে হচ্ছে কোনো কিছু ভি বাই ভি ইজ ইকুয়াল টু এন বাই এন যদি লেখো, তাহলে 1/1 2/2, এটাও তো কারেক্ট। ভি বাই ভি ইজ ইকুয়াল টু এন বাই এন, 1/2, কারণ 1 1 লাগে দাও, 2/2 লাগে দাও, সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে। মনে রাখতে হবে, এক মোল বলতে কিন্তু একটা নাম্বারকে বোঝায়। এক মোল বলতে কি এক মোল হচ্ছে সবসময় একটা নাম্বার, 6.023 × 10⁻23, এত বড় একটা নাম্বার। ঠিক আছে, এখন
এখন কি বলছে এখানে গ্যাসের 1 মোলার আয়তনে অণুর সংখ্যকে 1 মোলার আয়তনে 1 মোলার আয়তনে 1 মোলার আয়তন মানে কি, যাই হোক 1 মোল গ্যাস আছে, ওর মধ্যে যতগুলো অণু আছে সেগুলোকে সবগুলো অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলতেছে। এটা ইজি, মানে আয়তন কী হোক ওটা ইম্পর্টেন্ট না, কথা হচ্ছে ওর মধ্যে যদি 1 মোল থাকে তার মানে ওইখানে কি অ্যাভোগাড্রোর সংখ্যাটা আছে, এটাই, আর কিছু না। সংখ্যার মান কত, 6.022 ইন্টু 10⁻23, তুমি যেভাবে ইচ্ছে মনে রাখো। আচ্ছা, কার্বনের ভর কত, 44 গ্রাম, একটু মনে থাকলে ক্যালকুলেশনগুলো ইজি হবে। পানির ভর কত, 18 গ্রাম। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে 1 মোল পরমাণু। আচ্ছা, মনে করো 1 মোল পরমাণু ইজ ইকুয়াল টু কত কত গ্রাম। ইয়েস, একটা জিনিস মনে রাখতে হবে, আসলে মোলের কনসেপ্টটা কি। মোলের কনসেপ্টটা হচ্ছে যে যখন আমরা কি জানি, মনে করো যে তোমার অক্সিজেন আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত, সরি পারমাণবিক ভর, তাহলে অক্সিজেন 8 × 16 মানে 16 গ্রাম, ঠিক আছে। আর যদি এটা গ্যাস হয়ে যায় মানে O2 হিসেবে থাকে তাহলে 16 × 32 গ্রাম। তাহলে মনে রাখবা 32 গ্রাম অক্সিজেন গ্যাসে, 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অবশ্যই O2 কতগুলো আছে, 6.02 × 10⁻23। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভর যখন যেই মানে ওই কোনো একটা মৌলের একটা নির্দিষ্ট পরিমাণে ওই মৌলের নির্দিষ্ট পরিমাণে পারমাণবিক ভরের সমান যদি কোনো ভর হয়, মানে এই যে নির্দিষ্ট পরিমাণ, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ তুমি নিছো বা কোনো একটা পরিমাণ নিছো, নির্দিষ্ট হতো না, মানে কোনো একটা পরিমাণ নিছো, ওই পরিমাণের যে ভরটা আছে ওই ভরটা পারমাণবিক ভরের মতো সমান হয়েছে, তাহলে এই পরিমাণটা অবশ্যই মোল হবে। ভাই বুঝিনি, আর একটু ভালো মতো বুঝাই দিই। ভর, তুমি কোনো একটা কিছু পরিমাণ গ্যাস নিলা, ওই গ্যাসের ভরটা দেখলা যে এই গ্যাসের পারমাণবিক ভরের সমান হয়ে গেল। তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে ভাই এইখানে এর ভিতরে 6.02 × 10⁻23 অথবা 1 মোল গ্যাস আছে। বুঝতে পারছি, ইজি। আচ্ছা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে PV = KT বা PV = nRT এই সূত্রের প্রযোজ্যতা কতটুকু। একটা জিনিস বুঝো, এই আদর্শ গ্যাসের সূত্রটা সকল তাপমাত্রা এবং চাপে প্রযোজ্য হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কিন্তু প্রযোজ্য হয়। অর্থাৎ এটা কিন্তু দেখো, এই সূত্রের মধ্যে কিন্তু বয়েলের সূত্র, চার্চের সূত্র, গেলসকের সূত্র, তিনজনের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র, এই প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে ব্যবহৃত হয়। তাহলে বয়লিংও যে এইটাতে হয়, তার মানে প্রমাণিত, বোঝা যাচ্ছে, রিলেট করা যাচ্ছে। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে 3টা, ঠিক আছে, কি, বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো। ওকে, এই যে এগুলো আমি অলরেডি পড়াইছি। এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট। দেখো আর, এখন তোমরা জিজ্ঞাসা করতে পারবে আর এর তাহলে একটা ভ্যালু তো আছে, আর নাকি কনস্ট্যান্ট। আর কি, আর হচ্ছে তোমার একটা ধ্রুবক। এই ধ্রুবকের একটা সুন্দর একটা নাম আছে, এই নামটা হচ্ছে গ্যাস ধ্রুবক। ইয়েস, এই যে এটার নাম হচ্ছে গ্যাস ধ্রুবক। আর এর অনেকগুলো ভ্যালু আছে। তুমি যখন লিটার ATM এককে দেবা তখন মনে রাখতে হবে পয়েন্টের পরে একটা জিরো আছে, তারপরে গিয়ে 8, এটা ভুল করা যাবে না। পয়েন্টের পরে একটা জিরো আছে, তারপরে গিয়ে 8, তারপরে এগুলো তুমি লেখো বা না লেখো ওটার থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি লিখবে, লিটার ATMটা মাথায় রাখবা, আর বাকিগুলো সেম, মোল পার লিটার পার কেলভিন। এইটা যদি তোমার SI এককে নিয়ে যাও তাহলে জিনিসটা কেমন হয়ে যায়, তোমার লিটার ATMের জায়গায় তোমার চলে আসে হচ্ছে জুল। লিটার ATMের জায়গায় কী চলে আসে, জুল। মোল পার লিটার কিন্তু সেম থাকে, মোল পার লিটার পার কেলভিন কিন্তু সেম থাকে, সরি মোল পার কেলভিন এটা কিন্তু সেম থাকে।
এবং ভ্যালুটা কী হয়ে যায় 8.314 এখানে এটার খেলা আছে। আর পরের নাম্বারটা কিন্তু 8.3, ঠিক আছে, 8.314, যাতে ভুল না হয়। আমি কিছুক্ষণ আগে তাই জিজ্ঞাসা করলাম। এই যে এখন সিজিএসের ক্ষেত্রে কি, সিজিএসের ক্ষেত্রে 8.32, দেখো 8.32, ঠিক আছে, 8.3টাকে ফোকাস করো। আর এইখানে কি 10⁻7 নিয়ে আসছে। আর দেখো আর্টস, তার মানে এই আর্টসটা ERGটা যে নিয়ে আসছে আর্ক, এই আর্কের সাথে কি 10⁻7 কি একটা বোঝা যাচ্ছে কি, এই দুটো কিন্তু আলটিমেটলি জিনিসটাকে ব্যালেন্স করতেছে বলা যায়। তাহলে 10⁻7টাই হচ্ছে 7টাই ব্যালেন্স করতেছে, এবং আর্ক জিনিসটা কিন্তু 10⁻7 মতো কিছু একটা ইন্ডিকেশন দিচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের কি মানে এই জায়গা থেকে এই জায়গায় কনভার্ট করতে ইজি লাগবে। যদি 10⁻7 রিমুভ হয়ে যায়, তাহলে আর্টস রিমুভ হয়ে যাবে, এবং আলটিমেটলি জিনিসটা কি তার মানে হচ্ছে একটু জিনিস বুঝো, 10⁻7 আর্টস ইজ ইকুয়াল টু 1 জুল। তাহলে 1 আর্টস ইকুয়াল টু কত, 10⁻7 জুল। তুমি যেভাবে ইচ্ছে ক্যালকুলেশন করতে পারো। তোমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে কোথায় কোনটা কী আসতেছে, তাহলে তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, ক্যালোরি ওকে 1.98, ওকে 987 ক্যালভিন। আর এফপি বা ইঞ্জিনিয়ারিং ওকে 2783.63। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটা একটু ভালো ইম্পর্টেন্ট, আর এর ভ্যালুটা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ক্যালোরি এককের ভ্যালু কখন, এটা তোমার খাদ্য ভ্যালু গণনার সময়। আর ইঞ্জিনিয়ারিং একক কখন, ফুড পাউন্ড পদ্ধতিতে বা যান্ত্রিক চাপ যখন পরিমাপ করা হয় তখন। আচ্ছা, আজকে আমার মনে হয় এই পর্যন্ত রাখি, বাকিটুকু পরে বুঝাই দেবো।